সিলেটে রায়হান হত্যার প্রতিবাদে মানববন্ধন, পুলিশের গাড়িতে ইট পাটকেল, বিচারের আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর। শর্ত সাপেক্ষে 8 সপ্তাহের আগাম জামিন পেলেন এমপি নিক্সন চৌধুরী, আপিল করবে রাষ্ট্রপক্ষ। বেতন ভাতা বৃদ্ধি সহ 11 দফা দাবিতে অনির্দিষ্টকালে ধর্মঘটে নৌযান শ্রমিকরা, পণ্য পরিবহন বন্ধ। আলুর দাম খুচরা 35 আর পাইকারিতে 30 টাকা নির্ধারণ, 10 লাখ টন আমদানির সিদ্ধান্ত। এবং খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর অনুশাসন, একনেকে 1668 কোটি টাকার 4 প্রকল্পের অনুমোদন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনুবা জাবিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে। রেলের উন্নয়নে 40 প্রকল্প, নির্ধারিত সময় শেষ হচ্ছে না কাজ, কোথাও কোথাও 200% ব্যয় বৃদ্ধির নজির। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের মামলায় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে শর্ত সাপেক্ষে 8 সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি KM জাহিদ সরওয়ার কাজলের বেঞ্চ এই আদেশ দেন। তবে আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। নির্বাচন কমিশনের করা মামলায় মঙ্গলবার নেতাকর্মীদের সাথে নিয়ে আগাম জামিন নিতে হাইকোর্টে আসেন ফরিদপুর 4 আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। শুনানিতে নিক্সনের আইনজীবী হাইকোর্টের রায়ের উদাহরণ দেখিয়ে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদন ছাড়া অডিও রেকর্ডিং অবৈধ, সংবিধান বিরোধী বলেও যুক্তি তুলে ধরেন তিনি। মিটিং শোডাউন করেছে, কিন্তু মামলার আসামি তো একজন আসামি মিছিল শোডাউন করে কেমন করে আচরণবিধি লঙ্ঘন করবে। শুনানি শেষে হাইকোর্ট নির্বাচনে প্রভাবিত না করা ও তদন্তে সহায়তা করার শর্তে 8 সপ্তাহের জামিন দেন নিক্সন চৌধুরীকে। 8 সপ্তাহের বেশি দেওয়া যাবে না, এটা অ্যাপ্লিকেশন বলা আছে, ওই জন্য সীমিত সময়। এদিকে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সাধারণ মানুষ ভুল করতে পারে, আইন লঙ্ঘন করতে পারে, কারণ তারা আইন কি বা আইনের ব্যাখ্যা বোঝে না। আদালত যেটা বলেছেন যে একজন আইন প্রণেতা আইন ভঙ্গ করবে, এটা সমীচীন নয়। আমার লোকরা সিগারেট খাওয়ার জন্য গাড়িতে উঠাইছে, অরেঞ্জ দালালি করতে মানা করে না। গত 10 অক্টোবর ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে ইসি। নিক্সন চৌধুরীর দাবি, তার অডিও সুপার এডিট করে মিথ্যা মামলা করা হয়েছে। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বেতন ভাতা বৃদ্ধি, নৌপথে চাঁদাবাজি বন্ধ সহ 11 দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট করছেন নৌযান শ্রমিকরা। বন্ধ রয়েছে সকল পণ্যবাহী নৌযান। মালিকদের সাথে বৈঠকে সমাধান না আসায় পূর্ব ঘোষণা অনুযায়ী শ্রমিক ধর্মঘটে সোমবার মধ্যরাত থেকে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন আহমদ বাবু। 11 দফা দাবি পূরণ না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নামে নৌযান শ্রমিকরা। বেতন ভাতা বৃদ্ধি, চাঁদাবাজি বন্ধ, নিয়োগপত্র ও খাদ্য ভাতা প্রদান, প্রভিডেন্ট ফান্ড গঠন সহ 11 দফা দাবিতে বছরখানেক আগেও ধর্মঘট করেন শ্রমিকরা। সরকার ও মালিকদের আশ্বাসে সে সময় ধর্মঘট প্রত্যাহার করেন তারা। সমাধান না আসায় অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি। মধ্যরাত থেকে ঢাকা থেকে পণ্যবাহী নৌযান বন্ধ রাখে শ্রমিকরা। ধর্মঘটে শ্রমিকরা বলছেন, 30 থেকে 40 বছর কাজ করলেও চাকরির কোনো নিশ্চয়তা নেই। আমাদের শ্রমিকের একটা ন্যায্য অধিকার আছে, আমরা শ্রমের বিনিময়ে মূল্য দেয়। খাদ্য ভাতা, তারপর ডিজি শিপিং হয়রানি, নদীপথে চাঁদাবাজি, আমাদের নিয়োগপত্র, পরিচয়পত্র, প্রভিডেন্ট ফান্ড কোনো কিছু নাই। পানিতে ভাসতেছি, ঢেউ খাচ্ছি, রুলিং খাচ্ছি, ডুবতেছি, কিন্তু মালিক কর্তৃপক্ষ যদি আজকে আমাকে বলে যে এই মুহূর্তে আপনার নেমে যেতে হবে আমার। ধর্মঘটের প্রথম দিনে খুলনার সকল পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রাখে শ্রমিকরা। দাবি আদায়ে বরিশালে পণ্যবাহী নৌযান বন্ধ রেখে ধর্মঘট করছে শ্রমিকরা।
বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ও নৌযান শ্রমিক ফেডারেশন ধর্মঘটের সমর্থনে মিছিল সমাবেশ করেছে। সকালে নারায়ণগঞ্জের ৫ নং ঘাট এলাকায় শীতলাক্ষা নদীর তীরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন। নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম জানান, মালিকরা এখনও কোনো আশ্বাস দেয়নি, তাই যৌক্তিক দাবিতে প্রায় 2 লাখ শ্রমিক ধর্মঘটে রয়েছেন। ধর্মঘট ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হলে যাত্রী পরিবহন বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তারা। কিন্তু সরকার যদি যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়, মালিকরা যদি তাদের অবস্থানে অনড় থাকে আর শ্রমিকদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো অপচেষ্টা করা হয়, তাহলে যাত্রী বা পরিবহনও এই আন্দোলনে অংশগ্রহণ করবে। শ্রমিক নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। খুচরা বাজারে 35 আর পাইকারি বাজারে কেজি প্রতি আলুর দাম 30 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানান, বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে 10 লাখ টন আলু আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। সবজি হিসেবে আলু গুরুত্বপূর্ণ ফসল সব দেশেই। ইউরোপের বিভিন্ন দেশে একে মূল খাবারের তালিকায়ও রাখা হয়। সাম্প্রতিক বছরগুলোতে আলুর দাম কম থাকায় কৃষকরা চাষাবাদে উৎসাহ হারিয়ে ফেলেন। দেশি আলুর মান উন্নয়নে এর ড্রাই ম্যাটার বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়, কিন্তু চেষ্টা করেও দাম বাড়ানো যায়নি। এর ব্যবহার বাড়াতে রোহিঙ্গা ক্যাম্প ও করোনা দুর্যোগের ত্রাণে অন্যান্য উপকরণের সাথে আলু দেবার সিদ্ধান্ত ছিল। ফলে গেল মার্চ থেকে জুনে আলুর সর্বোচ্চ ব্যবহার হয় দেশে। বন্যাসহ কিছু প্রাকৃতিক দুর্যোগে বাজারে আলু আসতে দেরি হবার পূর্বাভাসে দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। কৃষিমন্ত্রী জানাচ্ছেন, এটা সাময়িক, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি হতে দেওয়া হবে না। আমরা এই ত্রাণ দিয়ে বিভিন্নভাবে আলুর ব্যবহারটা এবার বাড়িয়েছি। আলুতে আমাদের ঘাটতি থাকার কোনো কারণ নেই, পর্যাপ্ত আলু হয়, কিন্তু এই দামটা বাড়াতে গিয়ে আজকে যেমন বিপর্যয় হবে, এরকম একটা অবস্থা হবে। এত দাম চিন্তাই করা যায় না। যে দামে মোটামুটি একটা লাভ হয়, এটাকে অবশ্যই বাড়াতে হবে। একটা রিজনেবল প্রাইস, সেটা অবশ্যই 30 টাকার বেশি হবে। এদিকে ঘোষণা ছাড়াই ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের সমালোচনা করেন কৃষিমন্ত্রী। বাজার স্বাভাবিক করতে ইরান, তুরস্ক আর মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এবছর 26 লক্ষ টন হয়েছে, তারপরেও 9-10 লক্ষ টন পেঁয়াজ আমাদেরকে আমদানি করতেই হবে। এটা আমাদের ঘাটতি, আমরা এটা পূরণ করতে পারবো না। জেডিএলসি করে তাদের নৈতিক দায়িত্ব ছিল এটা ছেড়ে দেওয়া, সেটা তারা ছেড়ে দেয় নাই। এমনকি করোনার দ্বিতীয় তরঙ্গের মধ্যেও কৃষিজ উৎপাদনে কোনো ব্যাঘাত হবে না বলেও আশাবাদী কৃষিমন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সড়ক উন্নয়নে দেয়া বরাদ্দের কাজ যথাযথ হচ্ছে কিনা তা মনিটরিং করারও তাগিদ দিয়েছেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় একনেকে এইসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় 1668 কোটি 29 লাখ টাকা ব্যয়ে 4টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে যুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে 3টি বিমানবন্দরের রানওয়ে সংস্করণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 2টি এবং কৃষি মন্ত্রণালয়ের 1টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব। খাদ্য নিরাপত্তায় প্রধানমন্ত্রীর অনুশাসনের কথাও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে খাদ্য উৎপাদন, খাদ্য নিরাপত্তার বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব আমরা দিচ্ছি এবং সেই অনুযায়ী কার্যক্রম গ্রহণ করতে হবে। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে হবে এবং পানি ধরে রাখা, নদীর পানি, বৃষ্টির পানি ধরে রাখার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। সড়ক উন্নয়নে বরাদ্দের যথাযথ ব্যবহার নিয়েও পর্যবেক্ষণের নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর। রাস্তা বানানোর জন্য যে বরাদ্দ, সেই বরাদ্দের যেন যথাযথ ব্যবহার হয়, এজন্য মনিটরিং। আর ভারী যানবাহন চলাচল শুরু হয়েছে গ্রামের রাস্তায়, যেটা উনি বললেন, ফলে এই উন্নয়ন কার্যক্রম হচ্ছে এবং আমরা তো গ্রাম এবং শহরের পার্থক্যটা কমে যাবে, আমার গ্রাম আমার শহর হবে, ফলে
ভারী যানবাহন চলতে পারে রাস্তাগুলো এখন থেকে এইভাবে নির্মাণ করতে হবে। অনুমোদিত প্রকল্প ব্যয়ের ১,৫২৪ কোটি ৭৮ লাখ টাকার যোগান দেবে সরকার। বর্জ্য ব্যবস্থাপনার যে ল্যান্ডফিল করা হবে বা যে সেন্টার করা হবে সেটা যেন কোনোভাবে পানিকে দূষিত না করে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। অবহেলায় পড়ে থাকা রেলের উন্নয়নে নজর দিয়েছে সরকার। এই মুহূর্তে বড় বড় ৪০টিরও বেশি প্রকল্পের কাজ চলছে। তবে প্রকল্প শুরুর পর ব্যয় বৃদ্ধি সহ নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া বড় সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। কোনো প্রকল্প ২০০% ব্যয় বৃদ্ধির নজির আছে। রেল নিয়ে সাইদুল ইসলামের ৫ পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন তালুকদার সোহেল। পদ্মা সেতুর দুই পারে ও ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণে প্রতি কিলোমিটারের খরচ ৭৯ কোটি ৪১ লাখ টাকা। এর এক বছর পর চট্টগ্রাম কক্সবাজার রুটে নতুন লাইন নির্মাণে প্রতি কিলোমিটারের খরচ ধরা হয় ৪৪ কোটি ৭১ লাখ টাকা। টঙ্গী ভৈরব বাজার ডাবল লাইন নির্মাণে ব্যয় বেড়েছে প্রায় ২০০ গুণ, সময় লেগেছে ১৪০% বেশি। লাকসাম থেকে চিকনি পর্যন্ত রেললাইন নির্মাণে ব্যয় বেড়েছে ২৬০%। টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন নির্মাণে শুরুতে ব্যয় ধরা হয়েছিল ৮৪৭ কোটি টাকা। ২০১২ সালের এ প্রকল্পে আবার ৩০০ কোটি টাকা বাড়লেও কাজ এগোয়নি। কয়েকটি ছোট কালভার্ট নির্মাণ ছাড়া লাইন নির্মাণে খুব একটা অগ্রগতি নেই। নানা জটিলতায় প্রকল্প পরিচালকও বদল করা হয়েছে। নতুন পিডি জানালেন নানা সমস্যার কারণে কাজের ধীরগতি। বনানী থেকে মালিবাগ পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসের অ্যালাইনমেন্টের সাথে আমাদের রেল লাইনের কিছু কনফ্লিক্ট আছে, সেখানে জায়গার সীমাবদ্ধতা আছে। রেলমন্ত্রী বলেন সব প্রকল্পে জটিলতা থাকে, তাই নির্ধারিত সময়ে বাস্তবায়ন করাটা কঠিন। যখন অ্যাকচুয়াল আপনি কাজ করতে গেলেন তখন দেখবেন যে ওই বাজেটে আপনার কাজ হচ্ছে না। এই স্টেশন করতেছি, স্টেশন বিল্ডিং এইটা না করে আমি এই ধরনের স্টেশন বিল্ডিংটা আমাদের করে দেন। তখন কিন্তু এগুলো কিন্তু আমাদের চাহিদার উপরে কিন্তু নির্ভর করে এই কিছুটা ভেরিয়েশন আসে। বিশেষজ্ঞরা বলছেন বাস্তবতার সাথে মিল রেখেই প্রকল্প নেওয়া উচিত। যেটা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্টের আওতায় যারাই জড়িত তারাই বেনিফিশিয়ারি হয়ে যাচ্ছেন, তখন সঙ্গত কারণে প্রশ্ন আসে আসলে অ্যাকাউন্টেবিলিটি কে আদায় করবে? তাহলে এটা কিন্তু একটা শঙ্কার ব্যাপার, এটা কিন্তু ভাবনার ব্যাপার। চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলে রেল যোগাযোগে নতুন মাত্রা পাবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। সিলেটে পুলিশ হেফাজতে রায়হানের বিচার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। সে সময় পুলিশের উপর ক্ষুব্ধ হন বিক্ষোভকারীরা। ইট পাটকেল নিক্ষেপে ক্ষোভের প্রকাশ ঘটে। এদিকে রায়হানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। খুনের ঘটনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্ত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। রায়হান হত্যার বিচার দাবিতে নগরের কোর্ট পয়েন্টে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা মানববন্ধন ও বিক্ষোভ করছিল। সে সময় রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল পুলিশের পিকআপ ভ্যানটি। বিক্ষোভকারীরা পুলিশ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে, গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এদিকে স্বজনদের সমবেদনা জানাতে রায়হানের বাড়িতে যান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। সে সময় তিনি রায়হানের শিশু সন্তানের জন্য শিক্ষা সহায়তা হিসেবে ২ লাখ টাকা প্রদান করেন। অপরাধীরা পার পাবে না বলে রায়হানের মাকে আশ্বস্ত করেন মন্ত্রী। র্যাব, পুলিশের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান সবাই একসাথে কাজ করছে। কেউ সাহায্য করেছে কিনা তাকে পালিয়ে যাওয়ার জন্য তাদেরও বের করা হবে, এইটারও ইনকোয়ারি হচ্ছে। সুতরাং কেউ ছাড় পাবে না, বুঝছেন, কেউ ছাড় পাবে না। অন্যদিকে সিলেটের পুলিশ লাইন্সে থাকা বরখাস্ত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে নিজেদের হেফাজতে নিয়েছে তদন্ত সংস্থা পিবিআই। বিকেলে তাকে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। রাষ্ট্রপক্ষ ৭ দিনের রিমান্ডের প্রার্থনা করেছেন। মাননীয় আদালত আসামিকে জিজ্ঞাসাবাদ করেছে এবং সে নিজেকে নির্দোষ দাবি করলে মাননীয় আদালত জনাব জিয়াদুর রহমান সাহেব, প্রথম শ্রেণী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাহেব ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রায়হান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায় সিলেটের মানুষ। সমর ইসলাম, ২১ টেলিভিশন।
অন্যদিকে সিলেটের এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় যৌথ অনুসন্ধান কমিটির 176 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। সোমবার রেজিস্ট্রার কার্যালয়ে এই তদন্ত প্রতিবেদন জমা হয়। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চে প্রতিবেদনটি দাখিল করা হয়। এদিকে আগে দেয়া রুলের নোটিশ উভয় পক্ষ পেয়েছে কিনা তা জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই বিষয়ে পরবর্তী শুনানি 1 নভেম্বর। গেল 29 সেপ্টেম্বর ওই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা অনুসন্ধানে যৌথ কমিটি গঠন করে দেয় হাইকোর্ট বেঞ্চ। সিলেট জেলা ও দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত ডেপুটি কমিশনারকে অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়। সংবাদের পর্যায়ে নিচ্ছে বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে যা থাকছে। টার্কিশ এয়ারওয়েজের সামনে ইতালি প্রবাসীদের ভিড়, প্রতিদিন দেয়া হচ্ছে 300-ও বেশি টিকিট। কোভিড-19-এ 18 মৃত্যু, বিদেশগামীদের করোনা পরীক্ষা সহজ করতে আরও 10 ল্যাব। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায় নিয়ে বিএনপির নেতৃত্বের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এক ব্রিফিংয়ে তিনি বলেন, সরকারের পদত্যাগ চাওয়া বিএনপির মামাবাড়ির আবদার। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য তারা নির্বাচন কমিশনের উপর দৌড় চাপায়। বিএনপি সরকারের পদত্যাগের দাবি তুলছে। সরকারের পদত্যাগ দাবি করার আগে গত 12 বছরে আন্দোলন ও নির্বাচনে চরম ব্যর্থতার জন্য বিএনপির নেতৃত্বের পদত্যাগ করা উচিত। ইতালি ফেরত টিকিটের জন্য টার্কিশ এয়ারওয়েজের সামনে প্রবাসীদের ভিড় বেড়েছে। ভিসার মেয়াদ বিবেচনায় টিকিট ইস্যু করা হচ্ছে বলে জানিয়েছেন এয়ারওয়েজের সেলস অ্যান্ড ট্রাফিক কর্মকর্তা। প্রতিদিন 300-ও বেশি টিকিট ইস্যু করা হচ্ছে বলেও জানান তিনি। বাকিটা জানাচ্ছেন জসিম জুয়েল। ইতালি প্রবাসীদের সমস্যার সমাধান হয়েছে আগেই, শুরু হয়েছে বিমান যোগাযোগ। টিকিটের জন্য তাই টার্কিশ এয়ারওয়েজের সামনে প্রবাসীদের ভিড়। করোনার কারণে দীর্ঘদিন আটকে ছিলেন ইতালি প্রবাসীরা। এরই মধ্যে কারো কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, কারো কারো শেষ হওয়ার পথে। রোববার থেকে টিকিট দেওয়া শুরু করে টার্কিশ এয়ারওয়েজ। অনেকে টিকিটের জন্য SMS পেয়ে এসেছেন, আবার অনেকে ফর্ম পূরণ করতে এসেছেন। আমরা 2 দিন আগে ফর্ম ফিল আপ করে রেখে গেছিলাম, ওরা মেসেজ দিয়েছে আজকে আমার অ্যাপার্টমেন্ট আছে, আজকে আমরা টিকিটের জন্য আসছি। আজকে ডেট দিয়েছে 3টা বাজে, আমার টিকিট দিয়ে যাব। 17 তারিখে আইসা ফর্ম জমা করে গেছি, 19 তারিখে আমাদের মোবাইলে মেসেজ গেছে, আজকে আসছি, ওনারা টিকিট দিয়ে দিবে আর কি আমাদের। আজকে ফর্ম জমা দিয়েছি, তারা বলছে যে 2-3 দিনের মধ্যে মেসেজ আসবে। টার্কিশ এয়ারওয়েজের সেলস অ্যান্ড ট্রাফিক কর্মকর্তা ইজাজ কাদরি জানান, যাদের ভিসার মেয়াদ কম তাদেরকেই আগে টিকিট দেওয়া হচ্ছে। যাদের ভিসার মেয়াদটা আগে শেষ হচ্ছে আমরা তাদেরকে আগে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। যাদের ভিসার মেয়াদটা একটু বেশি তারা হয়তো 2-4 দিন পরে আমাদের এখানে সিরিয়াল পাচ্ছে। ইভেন আমরা যাদেরকে দেখতেছি ভিসার মেয়াদ এই সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে ওই ফর্ম বা অন্যান্য ঝামেলাও না ফেলে শুধুমাত্র একটা ফর্মালিটিস 2-একটা নাম ঠিকানা নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে তাদেরকে আমরা দিনে শেষ করে দিচ্ছি। এদিকে 28 অক্টোবর থেকে রোমে একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগে কিছু রেজিস্ট্রেড প্যাসেঞ্জার আছে, আর এখন আবার নতুন করে কিছু রেজিস্ট্রেশন করেছে, তাদের দিয়ে আমরা একটা ফ্লাইট দিব। 28 তারিখে একটা ফ্লাইট যাবে ইতালিতে। ইতালি যেতে করোনা টেস্ট সহ সব নির্দেশনা কঠোরভাবে পালনের পরামর্শ এয়ারলাইন্সগুলোর। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। বিদেশে যেতে করোনা পরীক্ষার সনদ পেতে মানুষের দুর্ভোগ কমাতে এবার বেসরকারি পর্যায়ে আরও 10টি হাসপাতালে ল্যাব সুবিধা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। আমরা একটু এক্সপান্ড করছি মানুষকে আরও বেশি সার্ভিস দেওয়ার জন্য। বিদেশে তো আস্তে আস্তে আপনি জানেন যে আগের চেয়ে মানুষ বেশি যাচ্ছে, যাতে এই মানুষ কষ্ট না পায়, দীর্ঘ লম্বা কিউতে তারা পড়ে না থাকে, এই কারণে আমরা এই কাজটি করতে চাচ্ছি। এবং এটি একেবারে একটি ওয়েলফেয়ার সরকার চাচ্ছে, যে ইউনাইটেড বা লেভেইড, স্কোয়ার, হেলথ কেয়ার, কত বড় বড় হসপিটাল, আমাদের দেশেরই তো হসপিটাল এগুলো তো গিয়ে যাতে মানুষ সার্ভিসটা নিতে পারে।
কোভিড-19-এ দেশে আরও 18 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 5,699। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে 227তম দিনে দেশে 110টি ল্যাবে 13,611টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,380 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 3,91,586 জন। নতুন 1,542 জন সহ সুস্থ হয়েছে 3,07,141 জন। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 2,920 জন। এর পরের অবস্থান চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 1,141 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনলাইনে না নেওয়ার পরামর্শ দিয়েছেন বিভিন্ন অনুষদে ডিনরা। ডিনদের সভায় স্বাস্থ্যবিধি মেনে দেশের প্রত্যেক বিভাগে পরীক্ষা নেওয়ার কথা জানান তারা মনে করছেন এভাবে পরীক্ষার আয়োজন করা গেলে পরীক্ষার্থীরা ঢাকায় আসারও দরকার পড়বে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় সব অনুষদের ডিনরাই উপস্থিত ছিলেন। তবে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সচিবালয়ে এই সাক্ষাতে বন্ধুপ্রতিম দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অহিংস ও শান্তিপূর্ণ নীতি সম্পর্কে প্রচার এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভারতের হাইকমিশনার বলেন, ভারত আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ বন্ধুপ্রতিম দেশ। জনঘনত্ব, অপ্রতুল নাগরিক সেবা, নিরাপত্তা ঘাটতি সহ নানা কারণে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান 7 নম্বরে। পরিকল্পনাবিদদের সংগঠন প্ল্যানার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আলোচনায় ঢাকার সমস্যাগুলো উঠে আসে। সংকট উত্তরণে এখনই পরিকল্পনা না নিলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন পরিকল্পনাবিদরা। আরও জানাচ্ছেন মফিউর রহমান। অনলাইন আলোচনায় ঢাকার জনঘনত্ব বা যোগ্যতা ও উন্নয়ন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরে প্ল্যানার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। মূল প্রবন্ধে ডক্টর আদিলুর রহমান খান বলেন, এবারের প্রতিবেদনেও ঢাকা খুব একটা সুবিধাজনক স্থানে যেতে পারেনি। প্রতি একরে জনঘনত্ব 600 থেকে 700 জন। এক্ষেত্রে আদর্শ সংখ্যা সর্বোচ্চ 80। জীবনমানের ক্ষেত্রে জলবায়ু ছাড়া বাকি সব ইন্ডেক্সেই পিছিয়ে আছে ঢাকা। থাকা খাওয়ার খরচের দিক দিয়েও এ নগরী একেবারে পিছিয়ে নেই। অবস্থান 574টি শহরের মধ্যে 449তম। বসবাস অযোগ্য শীর্ষ 10 শহরের মধ্যে ঢাকার অবস্থান এখন 7 নম্বরে। আর বাসযোগ্য শহরের তালিকার শীর্ষে অস্ট্রিয়ার ভিয়েনা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনি। সুষম উন্নয়ন পরিকল্পনা না থাকায় ঢাকার এখনকার অবস্থার জন্য দায়ী। আমরা যতদিন পর্যন্ত প্লট ভিত্তিক ডেভেলপমেন্টকে আমরা এনকারেজ করব, ততদিন পর্যন্ত কিন্তু প্রতিটা প্লটের ডেনসিটি ক্যাপিং এবং সেই প্লটে কতজন জনসংখ্যা থাকতে পারবে সেই সীমারেখা না টানতে পারলে কিন্তু আমরা পুরো শহরের বা পুরো ওয়ার্ডের জন্য সুবিধা এবং সেই অনুযায়ী ফ্যাসিলিটি আমরা প্রোভাইড করতে পারবো না। ঢাকার আশপাশে আবাসিক এলাকার পাশাপাশি শিল্পের জন্য আলাদা এলাকা নির্ধারণ করারও পরামর্শ আসে এই আলোচনা থেকে। ডিসেন্ট্রালাইজেশনের পলিসি পেপারে বললেও আদতে কার্যত কোনোদিন এই ডিসেন্ট্রালাইজেশনের পদ্ধতিতে যায়নি, বরং সবসময় কেন্দ্রমুখিতা ছিল এবং এই এমপ্লয়মেন্ট, শিক্ষা, স্বাস্থ্যসেবা সকল কারণেই মানুষ ঢাকামুখী হয়েছে। তো সেই জায়গায় জাতীয় একটা পরিকল্পনা বা জাতীয় নীতিমালা ঠিক করা প্রয়োজন এবং সেই অনুযায়ী তার বাস্তবিক প্রয়োগও প্রয়োজন। একই সাথে ঢাকার উপর নির্ভরতা কমিয়ে সারা দেশব্যাপী সুষম উন্নয়ন পরিকল্পনার তাগিদ পরিকল্পনাবিদদের। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনার কারণে এবার জাতীয় প্রেস ক্লাবের 66তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অনাড়ম্বর আয়োজন। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, গণমাধ্যমের গৌরব ধরে রাখতে কাজ করে যাবে প্রেস ক্লাব। মুক্তিযুদ্ধের পক্ষে জাতীয় প্রেস ক্লাব অটুট থাকবে বলে অঙ্গীকার করেন নেতারা। মিনাল আদিবার রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের 66তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাব প্রাঙ্গণে এই আয়োজন। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা। পরে আলোচনা অনুষ্ঠানে যোগ দেন প্রেস ক্লাব নেতারা। আলোচকরা বলেন, স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সবসময় লড়ে যাবে প্রেস ক্লাব। যে যেখানে আছেন নেতৃত্ব ব্যক্তিত্বের দ্বন্দ্ব ভুলে গিয়ে যদি পেশার টিকতে চান, পেশাকে রক্ষা করতে চান, এক জায়গায় আসতে হবে। পেশার মান উন্নয়ন দরকার,
আজকাল নিয়ে একটু বড় চ্যালেঞ্জের মুখে আমরা পড়েছি। গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের পক্ষে জাতীয় প্রেস ক্লাব সবসময় আপোষহীন থাকবে। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকার অঙ্গীকারও করেন নেতারা। যারা স্বাধীনতাকে স্বীকার করে না, আমরা যারা এই দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করে, আমরা মনে করি এরা এদের রাজনীতি করার অধিকার নেই। তরুণ প্রজন্ম প্রচুর কাজ করছেন, খাটছেন এবং তারা কিন্তু এক ধাপ এগিয়ে চিন্তা করেন। তরুণ প্রজন্মের এই চিন্তাকে আমি শ্রদ্ধা জানাই। সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রায় গণমাধ্যমও ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন সাংবাদিক নেতারা। বহু কথা, বহু দাবি দাবা এখানে উত্থাপিত হয়েছে, যেখানে রাষ্ট্রীয় পর্যায়ে প্রশাসন যন্ত্র, সরকার সেগুলো মেনে নিয়েছে। কাজে সেই বিশ্বাস এবং আস্থার জায়গাটা এখনো প্রেস ক্লাব ধরে রেখেছে। দেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করার তাগিদ দেন আলোচকরা। মেরুদণ্ডটা সোজা করে হাঁটবো। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। আবার নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে যা থাকবে। করোনাকালে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ শারদোৎসব, অঞ্জলি নিবেদন ও প্রতিমা দর্শনে স্বাস্থ্যবিধি মানার আহ্বান। মার্কিন নির্বাচনে করোনা ইস্যু, ফাউসিকে এক হাত নিলেন ট্রাম্প, সংবাদ মাধ্যমকে গালমন্দ। আদেশ দেন। গত বছর 11 নভেম্বর অস্ত্র ও 14 ডিসেম্বর মাদক মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় র্যাব। এর আগে 6 অক্টোবর সম্রাট ও আরমানকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। করোনা পরিস্থিতিতে শারদীয় দুর্গোৎসব এবার সীমাবদ্ধ থাকছে সাত্ত্বিক পূজায়। আয়োজকরা বলছেন, আলোকসজ্জা, মেলা, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুমারী পূজা এবং প্রতিমা বিসর্জনে শোভাযাত্রা থাকছে না এবার। মন্দিরে আসা, অঞ্জলি নিবেদন ও প্রতিমা দর্শনে ভক্তদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান আয়োজকদের। অসুর বিনাশী মঙ্গলময়ী মাকে বরণ করার প্রস্তুতিও শেষ পর্যায়ে। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। ঢাকের বাদ্য, কাসর ঘণ্টা আর শঙ্খধ্বনিতে মুখর হবার অপেক্ষায় মন্দির মণ্ডপ। মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদনের অপেক্ষায় ভক্তরা। দুর্গতি নাশিনী আনন্দময়ী মা দুর্গা এবার মর্তে আসবেন দোলায় চড়ে, যাবেন গজে। আনন্দময়ী মা দেবী দুর্গাকে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পঞ্চমীর তিথিতে দেবীর বোধন, ষষ্ঠীতে আমন্ত্রণ ও অধিবাস, তারপর দশমী পর্যন্ত উৎসব আনন্দ। মায়ের সাজসজ্জা সহ আনুষাঙ্গিক কাজে ব্যস্ত সময় কাটছে প্রতিমা শিল্পীদের। পূর্বপুরুষের কাছে শিখেছেন প্রতিমা গড়ার কাজ। ভক্তি আর ভালোবাসায় এতটুকু কমতি নেই প্রতিমা গড়ায়। এই বছর আপনার করোনার কারণে অন্যরকমই মনে হচ্ছে। আমাদের প্রতিমার কাজ শেষের পথে। এই মূর্তির কাজ করতে করতে এর সাথে একটা ভালো লাগা, ভালোবাসার একটা ব্যাপার আছে। এই মূর্তি দেখে দর্শক ভক্তরা খুশি হন, তখন আবার মনটা আনন্দে ভরে যায়। করোনার কারণে এবার দুর্গোৎসবের আয়োজন সীমিত। সন্ধ্যা আরতির পর রাত 9টার মধ্যে মন্দির মণ্ডপ বন্ধ রাখার কথা জানান আয়োজকরা। ঢাকায় কুমারী পূজা হবে না, প্রতিমা বিসর্জনে শোভাযাত্রা করা যাবে না বলেও জানান তারা। যে যেখানে ইচ্ছা সেখানে আছে প্রতিমা নিজস্ব উদ্যোগে, কিন্তু আগের মতো আমি একটা গাড়ির পিছনে 3টা ট্রাক দিলাম না, সেটা হবে না। সেখানে কিন্তু স্বাস্থ্যবিধিটা মেনটেন করে যেতে হবে। এটি হলো আমাদের নির্দেশনা। আর প্রসাদের ক্ষেত্রেও তাই। 33 নির্দেশনা মেনে সারা দেশে 30,213টি মন্দির ও মণ্ডপে দুর্গোৎসব হবে, যা গত বছরের চেয়ে 1,185টি কম। রাজধানীতে পূজা হবে 232টি। স্বাস্থ্যবিধি মেনে দুর্গা দর্শনে আসার আহ্বান আয়োজকদের। মণ্ডপগুলোর সামনের যে জায়গা আছে, এই জায়গার অবস্থান বুঝে ভক্তদের প্রবেশ করতে দিতে হবে এবং অঞ্জলি যারা পূজা করছে 30,000-এর অধিক, তাদের কাছে আহ্বান করা হয়েছে 9টার মধ্যে রাত্রে পূজা মণ্ডপ বন্ধ করার জন্য। সুষ্ঠুভাবে পূজা উদযাপনে নিশ্চিত করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
অক্টোবরের শেষ সপ্তাহে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে পটুয়াখালী পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। এখান থেকে আরও 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে বিসিপিসিএল কর্তৃপক্ষ। করোনা সংক্রমণের জন্য ঠিক সময়ের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু না করা গেলেও প্রকল্প ব্যয় বাড়েনি। পটুয়াখালী প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। 2016 সালের 14 অক্টোবর পায়রায় 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও চীনের সমান অংশীদারিত্বে ব্যয় ধরা হয় $2.4 বিলিয়ন। এরই মধ্যে গেল সেপ্টেম্বর মাসে প্রথম ইউনিট উৎপাদনে গেছে। 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এবার প্রস্তুত দ্বিতীয় ইউনিট। অক্টোবরের প্রথম সপ্তাহে সক্ষমতা পরীক্ষায় মিলেছে সফলতা। আরও 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে প্রস্তুত তারা। অক্টোবরের সেকেন্ড ইউনিটে কমার্শিয়াল অপারেশনে যাচ্ছে, যদিও এটা হয়তো প্যান্ডেমিক না থাকলে আমরা জুনের মধ্যে পারতাম। প্যান্ডেমিকের কারণে আমাদেরকে চায়না থেকে এক্সপার্ট যারা আসা যাওয়ার একটু সমস্যার কারণে আমাদের কিছু দেরি হলো, কিন্তু এর ফলশ্রুতিতে কোনো সামান্যতম যে আমাদের টোটাল যে বাজেট ছিল তার থেকে একটা পয়সাও বেশি খরচ হবে না। প্রতিদিন প্রায় 13,000 টন কয়লা জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। এই মাসের শেষের দিকে দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন করা হবে বলে জানান প্রকল্প পরিচালক। যখন আমাদের এই প্ল্যান্ট থেকে 1320 মেগাওয়াট আমরা জাতীয় গ্রিডে দিব, তখন যে কনজামশনটা আমাদের হবে বলে সেটা এখন প্রেজেন্ট যে নাব্যতা আছে সেই নাব্যতাতে এভাবে সম্ভব হবে না। আমাদের অবশ্যই পায়রা পোর্টের ক্যাপিটাল রেজিংটা কমপ্লিট হতে হবে। তবে সঞ্চালন লাইন দ্রুত নির্মাণের তাগাদা দিয়েছেন তিনি। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হল রেড কাউ বাটার ওয়াইল পেজেন্ট ইন্টারন্যাশনাল শেফ ডে। রাজধানীর একটি কনভেনশন হলে হেলদি ফুড ফর ফিউচার প্রতিপাদ্য নিয়ে এবারে শেফ ডে হয়। এই আয়োজনের স্পন্সর নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ। সারা দেশের প্রায় 400 শেফ এতে অংশ নেন। করোনার মধ্যে দেশের হসপিটালিটি শিল্প খাতের চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন বক্তারা। আন্তর্জাতিক খবর। এর সাথে শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সিলেটের রায়হান হত্যার প্রতিবাদে মানববন্ধন, পুলিশের গাড়িতে ইট পাটকেল, বিচারের আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর। শর্ত সাপেক্ষে 8 সপ্তাহের আগাম জামিন পেলেন এমপি নিক্সন চৌধুরী, আপিল করবে রাষ্ট্রপক্ষ। বেতন ভাতা বৃদ্ধি সহ 11 দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে নৌযান শ্রমিকরা, পণ্য পরিবহন বন্ধ। আলুর দাম খুচরা 35 আর পাইকারিতে 30 টাকা নির্ধারণ, 10 লাখ টন আমদানির সিদ্ধান্ত। এবং খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর অনুশাসন, এর থেকে 1668 কোটি টাকার 4টি প্রকল্পের অনুমোদন। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 আর নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।